কালকে ভারতবর্ষের সামরিক শক্তিকে নিয়ে নতুন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে এমন কিছু তথ্য আছে তা শুধু চমকপ্রদই নয়, ঐতিহাসিকও বটে। সেই রিপোর্টে বলা হয়েছে ভারতবর্ষের বর্তমান সময়ের সামরিক বাজেট শুধুমাত্র অস্ত্র আমদানির জন্য ব্যবহার হচ্ছে তা নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষ এখন অস্ত্র রপ্তানিতেও এক নির্ভরযোগ্য জায়গা হিসাবে নিজেদেরকে মেলে ধরেছে। তথ্য আছে, স্ট্যাটিস্টিক্স আছে। তারপরে আমি 4 থেকে 5টা এমন কিছু কারণ বলবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষ হঠাৎ করে শেষ 4 থেকে 5 বছরে অন্তত জিওপলিটিক্যাল সারফেসে অস্ত্র রপ্তানিতেও এই ধরনের ঐতিহাসিক একটি জায়গা কিভাবে করে নিল। এই রিপোর্টে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতবর্ষ এখন দ্বিতীয় অস্ত্র ক্রয়কারী দেশ, অর্থাৎ যতগুলো দেশ অস্ত্র অন্য দেশ থেকে কেনে তার মধ্যে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে আছে। এর মধ্যে কিছু ভুল নেই, কারণ ভারতবর্ষ সামরিক শক্তিকে বারংবার চেয়েছে উন্নত একটা জায়গায় নিয়ে যেতে। পাশাপাশি এই রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা হলো 2025 সালে, এই 2025 সালে ভারতবর্ষের অস্ত্র বা এই প্রতিরক্ষা রপ্তানি সেটি কিনা $203 বিলিয়ন গিয়ে পৌঁছাবে। এমনকি 2029 সালে এই টাকার পরিমাণ হতে পারে $500 বিলিয়ন। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ অস্ত্র রপ্তানিতেও 2029 সালের মধ্যে বিশ্বে অন্যতম সেরা 5টি জায়গায় বা 5টি দেশের মধ্যে স্থান পেতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সারা বিশ্ব জুড়ে যেরকম যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেখানে এই রিপোর্ট দাবি করছে ভারতবর্ষ মোস্ট ট্রাস্টেড এবং ডিপেন্ডেবল এক জিওপলিটিক্যালি ফ্রেন্ড হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে। এই রিপোর্ট প্রকাশ করেছে নুভামা। এই নুভামা দাবি করেছে যে অস্ত্র রপ্তানিতে ভারতবর্ষ যেভাবে শেষ 2-3 বছরে এগিয়ে এসছে, এই রকম গ্রোথ কিন্তু চায়না কিংবা আমেরিকার মধ্যেও দেখা যায়নি। যদিও প্রচারের আওতায় আসে রাফায়েল চুক্তি, F-35, সুখোই 57, কিন্তু নিঃশব্দে অস্ত্র রপ্তানিতেও, প্রতিরক্ষা বিভিন্ন অস্ত্র শস্ত্র রপ্তানিতেও ভারতবর্ষ কিন্তু নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। অন্তত এই স্টকহোমের রিপোর্টে কিন্তু কালকে প্রকাশিত হয়েছে সেটি। কিছুদিন আগে আমি একটি রিপোর্ট করেছিলাম, আপনারা অনেকেই হয়তো মনে রাখেননি। টাটা কিন্তু আফ্রিকাতে নতুন ট্যাঙ্ক গাড়ির একটি কারখানা তৈরি করে ফেলেছে এবং আফ্রিকাকে পাখির চোখ করেছেন জয়শঙ্কর। অর্থাৎ ভারতবর্ষ এমন কিছু জায়গাকে টার্গেট করছে যে জায়গাগুলোতে কখনো চায়না ঢুকেছে কিংবা কখনো আমেরিকা ঢোকার চেষ্টা করেছে, কিন্তু এদের যা পলিসি, সেই পলিসি অনুযায়ী সেই মহাদেশ বা সেই রাষ্ট্র কিন্তু চলতে পারে না। ঠিক সেখানে জয়শঙ্কর এবং অজিত দোভাল ঢুকে গিয়ে সেই পার্টিকুলার মহাদেশ এবং দেশটির সঙ্গে একাধিক ডিল করে এসছেন, তা হয়তো আপনারা জানতেও পারেননি। এমনকি আফ্রিকাতে একটি অস্ত্র প্রদর্শনী, এই সেরিমনি হয়েছিল, সেখানে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর নিজেদের একাধিক তৈরি হওয়া অস্ত্র, ট্যাঙ্ক, গাড়ি সেখানে কিন্তু সজ্জিত করে রেখেছিল এবং সেখান থেকে ইউরোপের এবং আফ্রিকার একাধিক দেশ কিন্তু ভারতবর্ষের থেকে এই সকল ট্যাঙ্ক, গাড়ি, অস্ত্র, গোলা, বন্দুক অনেক কিছু অর্ডার দেয়। কথাগুলো আমি বলছি না, তথ্য কি বলছে একটু আপনাদের বলে দিই। ইউরোপের বর্তমান যে পরিস্থিতি তা দেখবেন কখনোই একে অপরের প্রতি ডিপেন্ডেবল এবং বিশ্বাসযোগ্য জায়গায় কিন্তু বর্তমান সময় নেই। কারণ ন্যাটোতে যে সম্প্রতি মিটিং হয়েছে, সেই ন্যাটোর মিটিংয়ে ইউরোপের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে ইনভাইটই করেনি। অর্থাৎ ফ্রান্স বিশ্বাস করছে না আমেরিকাকে, আমেরিকা বিশ্বাস করছে না জার্মানিকে, জার্মানি বিশ্বাস করছে না ব্রিটেনকে। সব মিলিয়ে এক অদ্ভুত অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে গোটা ইউরোপ জুড়ে। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষকেও বেছে নিয়েছেন একাধিক দেশ। তথ্য কি বলছে? 2023-24 সালে ভারতবর্ষ 21,083 কোটি টাকার অস্ত্র কিন্তু রপ্তানি করেছে। আপনারা বুঝুন, 21,083 কোটি টাকার অস্ত্র কিন্তু ভারতবর্ষ বিক্রি করেছে। এক বছরের গ্রোথটা কত পার্সেন্ট জানেন? 32.5%। আর এই গ্রোথই চমকে দিয়েছে এই ধরনের সংস্থাগুলোকে, যারা ভারতবর্ষের এই প্রতিরক্ষা বাজেট এবং প্রতিরক্ষা স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন রিসার্চ করছেন। তারা বলছেন 2023 সালের আগের বছরে যেখানে এই গ্রোথটি ছিল, এই সংখ্যাটি ছিল 15,920 কোটি টাকা, ঠিক সেখানে কোন মন্ত্রে ভারতবর্ষ 22,000 কোটি টাকাতে পৌঁছালো। এবং কিভাবে গ্রোথটি 1 লাফে 30% বেশি হলো, সেই সমীকরণও তারা কিন্তু মেলাতে পারছেন না। 2013 সালের এখানে হিসেব দেওয়া আছে।
আপনাদের যদি বলি, আপনারা বলতেই পারেন এত পিছনে যাওয়ার কি দরকার, কিন্তু এখানে উল্লেখ করা আছে 2013 থেকে 14 সালের যে বাজেট ছিল, রপ্তানি বাজেট ছিল, তা থেকে ভারতবর্ষের 10 গুণ আলটিমেটলি এই প্রতিরক্ষা বাজেট কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ভারতবর্ষ লাভ করেছে 10 গুণ বেশি। এতদিন অবধি ভারতবর্ষ শুধু অস্ত্র কিনেছে, এই রকম বিভিন্ন জায়গায় আপনারা খবর শুনতেন, কিন্তু কালকে এই রকম ইন্টারন্যাশনাল সংস্থা যখন এই রিপোর্ট প্রকাশ করেছে, তখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর পিছনে কারণ খুঁজতে শুরু করে দিয়েছেন, যে কারণটা কি, কেন হঠাৎ করে ভারতবর্ষ নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেললো অস্ত্র রপ্তানিতেও। সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের বেসরকারি এবং সরকারি যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে বন্ডিং অত্যন্ত ভালো, যা অন্য দেশে দেখা যায় না। এই রপ্তানির 60% করছে ভারতবর্ষের বেসরকারি সংস্থা, আর 40% করছে সরকারি সংস্থাগুলো। শুধু তাই নয়, নির্দিষ্ট 5টি কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে এশিয়াতে ভারতবর্ষ চায়নার পরে এক ডমিনেটেড ফেস হিসাবে নিজেদেরকে মেলে ধরেছে, অর্থাৎ চায়নার সঙ্গে একাধিক দেশের একাধিক ইস্যু আছে। সেই চায়নার ডমিনেশনকে অগ্রাহ্য করে ভারতবর্ষ বিকল্প শক্তি হিসাবে শেষ 5 বছরে নিজেদেরকে শুধু প্রতিষ্ঠা করেছে তাই নয়, নিজেদেরকে বিশ্বাসযোগ্য একটা জায়গাতেও নিয়ে গেছে। একে অপরের পাশে ভারতবর্ষ কিন্তু বিভিন্ন সময় থেকেছে, যা কিন্তু এই দক্ষিণ এশিয়ার পলিটিক্সেও ভারতবর্ষের একটা জায়গা চায়নাকেও ছাপিয়ে যেতে শুরু করছে আগামী 5 বছরের মধ্যে। সেই জায়গাটাও ভারতবর্ষ নিয়ে নেবে, এই রিপোর্টে দাবি করা হয়েছে। অর্থাৎ মালদ্বীপস বলুন, নেপাল বলুন, ভুটান বলুন কিংবা বাংলাদেশ বলুন, যখনই যে সরকার বিপদে পড়েছে ভারতবর্ষ কিন্তু ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, যা ভারতবর্ষকে অন্যতম বিশ্বাসযোগ্য এক রাষ্ট্রের তকমা কিন্তু দিয়েছে। দ্বিতীয় কারণ সেখানে বলছে চায়নার মতো ভারতবর্ষের কোনো ডেপ ট্র্যাপ নেই, অর্থাৎ চায়নার থেকে ভারতবর্ষের পলিসিটা কোথায় আলাদা। চায়না কি করে, যখন কোনো দেশ বিপদে পড়ে তখন চায়না বিপুল পরিমাণ টাকা সেই দেশকে ঋণ দিয়ে দেয়। চায়না ঋণগুলো চুক্তি কিভাবে হয়, প্রত্যেকটি ঋণের চুক্তির ক্লজ একটাই, 3% ইন্টারেস্ট এবং 20 বছরের একটি টার্ম। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এইটা আসলে সেই দেশেরই ক্ষতি করছে, কারণ 3% ইন্টারেস্ট অন্তত আন্তর্জাতিক স্তরে এই সকল ঋণের ক্ষেত্রে অত্যন্ত বেশি, এবং 20 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে। আপনি শ্রীলঙ্কাকে দেখুন, আপনি মায়ানমারকে দেখুন, আপনি বাংলাদেশকে দেখুন, যখনই সেই টাকা তারা শোধ করতে পারছে না, তখনই চায়না একাধিক প্রজেক্ট নিয়ে সেই সরকারের শরণাপন্ন হচ্ছে। এবার আপনি টাকা দিতে পারছেন না, তাহলে আপনার কাছে বিকল্প কি থাকলো, তখনই আপনি আপনার দেশের কোনো বন্দর কিংবা দেশের কোনো পোর্ট বা প্রজেক্ট চায়নার হাতে না চাইলেও তুলে দিতে হচ্ছে, যা আসলে দেশের ওই পার্টিকুলার সম্পত্তি বিক্রিরই সমান, এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই চুক্তি সম্পূর্ণ ভিন্ন কিন্তু চুক্তি করে ভারতবর্ষ। সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরে গেছিলেন, এবং 9টি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতবর্ষ কিন্তু করেছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অর্থ হলো মিউচুয়ালি বেনিফিটেড কিছু চুক্তি, যা কিন্তু চায়না করে না। চায়নার চুক্তি হলো গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিন্তু চায়না করে না। এখানেই কিন্তু ভারতবর্ষকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। 3 নম্বর, এখানে যারা বলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার যে ডিপেন্ডেন্সি এবং ট্রাস্টওয়ার্থি যে নেচার, তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। ডোনাল্ড ট্রাম্পকে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বলছেন অনেকে, অর্থাৎ কার পাশে কখন থাকবে কার পাশে কখন থাকবে না কেউ বিশ্বাসই করতে পারছেন না। যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের পাশ থেকে ডোনাল্ড ট্রাম্প সরে গেছেন, তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন স্বয়ং তুলে দিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে। পাশাপাশি জার্মানি এক বিস্ফোরক দাবি করে বলেছে এই ডোনাল্ড ট্রাম্পের F-35-এ একটি কিল সুইচ আছে, যেই কিল সুইচ দিয়ে F-35 ফাইটার জেটকে যখন ইচ্ছা কন্ট্রোল করতে পারবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা চাইলে আমেরিকা খুব সহজেই ওই F-35 ফাইটার জেট যখন দেখবে তাদেরই কোনো বন্ধু রাষ্ট্রের বিপক্ষে কোনো দেশ ব্যবহার করছে, তাহলে ওই সুইচটি টিপে ওই F-35টাকে বিকল করে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অর্থাৎ জো বাইডেনের খারাপ জিনিসগুলো ছিল অন্য কিছু ওরিয়েন্টেড, কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্নে জো বাইডেন কিন্তু সাধারণ এই বিভিন্ন দেশের অত্যন্ত কাছের ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকান ফার্স্ট পলিসিকে কার্যত ইমপ্লিমেন্ট করতে চাইছেন, তাতে কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সেটা কিন্তু ভবিষ্যতে আরো একবার প্রকাশিত হবে, প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস। আর এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তারা বলছেন ভারতবর্ষের কিন্তু এই ধরনের বিশ্বাস ভঙ্গের কোনো রিপোর্ট এখন অবধি সামনে আসেনি। শেখ হাসিনাকে কিন্তু শেষ মুহূর্ত অবধি তারা ব্যাক করে যাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
শেখ হাসিনার বিপক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, শেখ হাসিনার বিপক্ষে একাধিক এফআইআর, মিথ্যে মামলা, ইন্টারন্যাশনাল কোর্ট, অনেক কিছু করার জন্য মোহাম্মদ ইউনূস ঝাঁপিয়ে পড়েছিল ভারতের বিপক্ষে। কিন্তু আজও অবধি শেখ হাসিনা কিন্তু অতিথি আপ্যায়নে ভারতবর্ষেই আছে, যা কিন্তু ভারতবর্ষের বন্ধুত্বের এই যে বার্তা, আন্তর্জাতিক স্তরকে ভারতবর্ষের যে জায়গা তা কিন্তু অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 4 নম্বর সেটা বলছে, যদি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা না পারে, বিকল্প হিসাবে রাশিয়া হতে পারত কিছু দেশের কাছে একটি প্রতিষ্ঠিত জায়গা। কিন্তু রাশিয়ার উপরে এতগুলো স্যাংশন লাগানো আছে, যাতে রাশিয়ার সঙ্গে ডিল করাটা অনেক দেশের পক্ষে অত্যন্ত একটা খারাপ একটা জায়গায় চলে যেতে পারে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশ রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি করেছে, আপনারা জানেন। কিন্তু রাশিয়াকে টাকা শোধ করার জন্য আপনাকে চীনের কোনো ব্যাংকে আগে টাকা পাঠাতে হয়, সেই টাকা রাশিয়ার ব্যাংকে যায়। বাংলাদেশ সরকার কিন্তু সরাসরি রাশিয়াকে টাকা পাঠাতে পারে না। এই স্যাংশনের ঝুটঝামেলা থেকে বাঁচতে বিভিন্ন রাষ্ট্র চাইছে ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে। আর সবশেষে যে পয়েন্ট তারা বলেছে তা হলো মিউচুয়ালি স্যাটিসফাইং ডিল, অর্থাৎ ভারতবর্ষ যে চুক্তি করে তা কোনো দেশের স্বার্থ রক্ষার কিন্তু বিঘ্নিত করে না। সেই চুক্তি করে ভারতবর্ষ, যা অপোজিট দেশও চায় এবং অপোজিট দেশের ভালোর জন্য কিন্তু ভারতবর্ষ করে। অর্থাৎ সব মিলিয়ে এই রিপোর্ট বলছে ভারতবর্ষ অচিরেই আগামী 5 বছরের মধ্যে অন্যতম ভরসাযোগ্য অস্ত্র রপ্তানিকারক একটা বিষয়ে কিন্তু পৌঁছাতে পারে। হ্যাঁ, নিঃসন্দেহে বড় বড় কিছু অস্ত্র যেমন ফাইটার জেট, 5th জেনারেশন 6th জেনারেশন ফাইটার জেট যদি হয়, সেগুলো কিন্তু রাশিয়া কিংবা আমেরিকা কিংবা ফ্রান্সের থেকেই অন্যান্য দেশ কিনবে। কিন্তু মধ্যমানের যে সকল দেশগুলো আছে, যাদের ওই পরিমাণে বড় ওই অস্ত্র, নিউক্লিয়ার বোম কিংবা ফাইটার জেটের প্রয়োজন নেই, তাদের কাছে কিন্তু ভারতবর্ষ আজও সস্তায় পুষ্টিকর একটা জায়গা। মনে রাখবেন, ভারতবর্ষের সঙ্গে চুক্তি করলে ভারতবর্ষের যে 150 কোটির একটা মার্কেট, সেটাও কিন্তু খুলে যায় এই দেশগুলোর কাছে। ফলে সব মিলিয়ে ভারতবর্ষ ছলে বলে কৌশলে আগামী 5 বছরের মধ্যে এই রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় অস্ত্র রপ্তানিকারক দেশের জায়গা কিন্তু যেতেই পারে। এবং পাশাপাশি ভারতবর্ষ যদি ডিআরডিও এবং ইসরোতে বাজেট ইনভেস্ট করে, আমার মনে হয় নবজাগরণ ভারতবর্ষের এই ইকোনমিক্যাল সেক্টরে, অন্তত ডিফেন্স ওরিয়েন্টেড ইকোনমিক্যাল সেক্টরে আসতেই পারে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।